হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের এবিটিএ বইয়ের সেট নাম্বার 3 এই প্রশ্নপত্রটা। তোমাদের বইয়ের পেজ নম্বর হচ্ছে 94 এবং 95 শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। একের এক দাগটা বলছে যে নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক? চক্রবৃদ্ধি সুদ না সরল সুদ, না দুই ক্ষেত্র সমান লাভজনক, না বলা সম্ভব নয়। তো এটা একটা মনে রাখার বিষয় আছে যে আমি যখন এক বছরে যখন আমি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ যখন আমি বার করব, তো দুটোর ক্ষেত্রে সুদটা কি আসবে? সমান চলে আসবে। এবার আমি যখন এক বছরের ওপরে যখন যাব, 2 বছর, 3 বছর, 4 বছর, তখন আমার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদটা কি হয়ে যাবে? আলাদা চলে আসবে। তুমি যদি বুঝতে না পারো তো আমি এক্সাম্পল স্বরূপ তোমাকে বোঝাচ্ছি। যে ধরো আমি টাকা নিলাম, পি এর মান নিলাম 100 টাকা, 100 টাকা। টি এর মান নিলাম 1 বছর, আর এর মান হচ্ছে এখানে 10% নিলাম। এবার আমি এক্ষেত্রে যদি আয়ের মানটা সরল সুদটা যদি বার করি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ না, সরল সুদ যদি বার করি তো কি হয়ে যাবে? পি টি আর 100 ইন্টু টি হচ্ছে 1 বছর, ইন্টু আর, আর হচ্ছে 10/100 হলো। এটা কাটাকুটি করা হয়ে যাবে তোমার 10 টাকা। তো এক্ষেত্রে আমার সরল সুদের মানটা আসছে কত? 10 টাকা আসছে। এবার তুমি সেম ভাবে যদি চক্রবৃদ্ধি সুদটা যদি বার করো 1 বছরেরই, তো তোমার 10 টাকায় আসবে। দেখো নাইলে যে চক্রবৃদ্ধি সুদ কি, সূত্রটা কি? পি ইন্টু 1+r/100 মাইনাস পি। এটাতে যখন মান পুট করবো, পি এর মানটা হচ্ছে 100, 1+r, আর হচ্ছে 10/100 হচ্ছে 1 বছর, মাইনাস পি হচ্ছে 100 টাকা। এবার এটা তুমি যখন সলভ করবে তো তোমার আসবে কত? 10 টাকায় আসবে। দেখো 0 0 কাটলো, এটা হয়ে যাবে তোমার 100 ইন্টু, এটা লসাগু করলে হয়ে যাবে 11/10 মাইনাস 100। এটা 0 এটা 0 কাটো, হয়ে যাবে, এটা হয়ে যাবে 110 মাইনাস 100। এবার 110 থেকে 100 বাদ দিলে হয়ে যাবে 10 টাকা। এখানে কি দেখতে পেলাম যে 1 বছরে আমি যখন সুদ বার করছি, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ যখন আমি 1 বছরে বার করছি, তো দুটি ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? সমান চলে আসছে। এবার আমি যখন 2 বছরে নিয়ে আসবো, 3 বছরে নিয়ে আসবো, 4 বছরে নিয়ে আসবো, তো আমার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান আসবে না, আলাদা চলে আসবে। তো কোনটা বেশি লাভজনক? চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে কি বেশি লাভজনক। তো তোমার অপশন এ হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। এবার চলো 2 নম্বর প্রশ্নটা, যেটা বলছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিচের কোনটি সত্য? এবার এবার কোন একটা দ্বিঘাত সমীকরণ যদি ওই দুটো বীজ যদি বাস্তব আর যদি সমান হয়, তাহলে শর্তটা কি বলেছিলাম? যে b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1-2 দাগ। 1-2 যে একটা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে কি a নট ইকুয়াল টু 0। এ যদি 0 হয়ে যায় তো আমার কাছে এটা তো দ্বিঘাত সমীকরণ আর থাকবে না। এ 0 হলে এখানে x² 0 হয়ে যাবে, শুধু আমাকে x এর টার্মটা শুধু পড়ে থাকবে। তো ওটার জন্য এখানে লেখা যে a নট ইকুয়াল টু 0। এবার এই একটা দ্বিঘাত সমীকরণের এটা একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আকার, এভাবে লিখে, তো এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি কি হয়? বাস্তব আর সমান হয়, অসমান বলছি না। কি বলছে? যে দুটি বীজ বাস্তব ও সমান। তো বাস্তব ও যদি সমান হয় তাহলে শর্তটা কি? শর্তটা হচ্ছে যে b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার যদি দুটি বীজ যদি বাস্তব ও অসমান হয় তাহলে কি হয়ে যাবে? যে গ্রেটার দ্যান 0। এখানে আমি তাও লিখে দিলাম যে অসমান।
মানে বাস্তব তো থাকবেই, কিন্তু দুটি বীজ আলাদা, একটা 2 আসছে তো একটা 5 আসছে। তো দুটি বীজ যদি বাস্তব ও অসমান হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কি হয়ে যাবে, গ্রেটার দ্যান 0, মানে 0 থেকে বড় হয়ে যাবে। এবার তুমি অপশনে চেক করো যে তোমার কোনটা অপশন মিল খাচ্ছে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 এর সঙ্গে যদি মিল খায় তাহলে সি দাগের যেটা অপশন দেওয়া আছে, সি দাগের অপশনটা দেওয়া আছে যে এসি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4, এসি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4, এটা কোনাকুনি গুণ করো, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, এটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 আসলো। তো তোমার অপশন সিটা হচ্ছে কি সঠিক অ্যান্সার। এটা তোমরা ভালোভাবে মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। এই দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো দুটি বীজ যদি বাস্তব আর যদি সমান হয় তাহলে শর্তটা হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। ভালো করে দেখে নাও এবং টুকে নাও। চলো তারপরে অঙ্কে। তারপরের অঙ্ক হচ্ছে যে অবিন্যস্ত রাশি তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে কি বলা হয়, মধ্যক বলা হয়, মধ্যমান বলা হয়, না সংখ্যাগুরু মান, না কোনোটি নয়। এবার আমি এটার একটা এক্সাম্পল তোমাদের বোঝাচ্ছি যে 3 দাগ, 3 না 4, 3 অবিন্যস্ত রাশি তথ্য। তো আমি এখানে কিছুটা এক্সাম্পল নিছি, 5, 3, 9, 1, 2, এটা আমি নিলাম। এবার এটাকে আমি প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাবো, তারপর অধক্রমে সাজাবো। এবার ঊর্ধ্বক্রম মানে কি, যে ছোট থেকে বড়, অধক্রম মানে কি বড় থেকে ছোট। তো প্রথমে আমি এটাকে যদি ঊর্ধ্বক্রমে সাজাই তো কি হয়ে যাবে, মানে ছোট থেকে বড় এটাকে সাজাও, ওটাই তো বলছে যে আমি যদি এটাকে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে যদি সাজাই তাহলে ওই ওই মাঝখানের মানটাকে কি বলা হয়, ওই মধ্য মানটা যেটা দেওয়া আছে ওটাকে কি বলবো আমরা। তো এবার আমি দেখবো যে দুটো ক্ষেত্রে সমান আসছে কিনা, বুঝতে পারলে, দুটো ক্ষেত্রে সমান আসছে কিনা। আমি ছোট থেকে বড় আগে সাজাই, ছোট থেকে কি সাজাবো, বড়। তো এটাকে যদি ছোট থেকে বড় সাজাই কি হয়ে যাবে, 1, 2, 3, তারপর কি হয়ে যাবে 5, 9। এবার এর মধ্যমানটা কি 3 চলে আসলো, দেখো এ পাশের দুটো বাদ আর এ পাশের দুটো বাদ, মানে বাদ না, এ মাঝখানের মানটা কত আসলো, 3 আসলো। তো এটা হয়ে গেল কি 3। এবার আমি যদি বড় থেকে যদি ছোট ছোট সাজাই, বড় থেকে যদি ছোট সাজাই তো কি চলে আসবে, 9, 5, 3, 2, 1। তো এটার ক্ষেত্রেও মধ্যমানটা কত আসলো, 3 আসলো। এবার এই মানে এই এক্ষেত্রেও 3 আসলো, এক্ষেত্রেও 3 আসলো। তো এটা কি, এটা একটা মধ্যক হয়ে গেল, বুঝতে পারলে, এটা একটা মধ্যক হয়ে গেল। তো তোমার অপশন কি হচ্ছে যে মধ্যক হবে সঠিক, এ দাগের অপশন হচ্ছে সঠিক, এ মধ্যক, মধ্যক। 4 দাগের অঙ্ক বলছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:125 হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, মানে এর অনুপাতটা আমাকে বার করতে বলছে, অপশন তোমাকে দেওয়া আছে। তো এবার আমি দেখব যে দুটি ঘনকের আয়তনের অনুপাত। এবার যেহেতু দুটো আয়তন বলছে, দুটো ঘনক বলছে, তো আমি প্রথম ঘনকের আয়তনকে নাম দিলাম V1, দ্বিতীয়টাকে নাম দিলাম V2। এর দুটোর অনুপাত দেওয়া আছে 8, মানে 8:125, বুঝতে পারলে। মানে ভি মানে কি ভলিউম, ভলিউমের বাংলা হচ্ছে আয়তন। এবার V1 বাই V2, 8/125। এবার ঘনকের আয়তনের সূত্র কি, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে কি a কিউব। এটা যেহেতু প্রথম ঘনকের ক্ষেত্রে তো a1 কিউব, এটা হচ্ছে a2 কিউব, 8/125। a1 বাই a2 তার হোল কিউব হয়ে গেল, যেহেতু দুটার ক্ষেত্রে কিউব দেওয়া আছে, 8/125। a1 বাই a2 মানটা কি চলে আসবে, যে ওপারে চলে যাবে √8/125। এটার মানটা কত আসবে, এখানে যদি শুধু বর্গ দেওয়া, মানে শুধু এখানে যদি রুট দেওয়া থাকতো তো এখানে কি হতো, এখানে 8 মানে হয়ে যেত 2√3। এখানে যেহেতু 3 √ওভার দেওয়া আছে তো এখানে কি 8টা কি হয়ে যাবে
2 × 2 × 2, ওই 3টে 2 থেকে একটা 2 বেরিয়ে যেত। তো এক্ষেত্রে আমার a1/a2 এর মানটা চলে আসবে কি 2/5। ওটা কেমন করে আসলো দেখো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যে এখানে যেহেতু 3√ওভার দেওয়া আছে 8 মানে কি যে 2 × 2 × 2, আর 125 মানে হচ্ছে কি 5 × 5 × 5। এবার এখানে আমি 3টে 2 থেকে একটা 2 বার করব, যেহেতু এখানে 3√ওভার দেওয়া আছে। 3টে 5 থেকে একটা 5 বের করব। তো 2/5 a1/a2 এর মানটা কত আসলো, 2/5 চলে আসলো। এটা আমার অ্যান্সার না, এটা আমার a1 a2 এর মানটা আমি বার করলাম, মানে অনুপাতটা আমি বার করলাম। এবার আমি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা বার করব। এবার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি, সূত্রটা কি 6a²। এখানে লিখব যে যেহেতু ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি 6a², সুতরাং কি যে a1, আচ্ছা এখানে কি হচ্ছে a² দেওয়া আছে, তো এখানে a1/a2² হবে, কারণ দুটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তো a1/a2 পুরোটার হোল স্কোয়ার, এটার ক্ষেত্রে মান কি চলে আসবে, a1/a2 এর মান হচ্ছে 2/5, 2/5 এর স্কোয়ার হচ্ছে 4/25। তো এটা কোনটা অপশনে দেওয়া আছে, এটা তোমার বি অপশনে দেওয়া আছে, বি অপশন দেওয়া আছে 4:25। তো এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা বলছে যে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টা হবে, 1টা 2টা 3টা 4টা, কয়টা হবে? মানে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ। এবার অন্তঃস্পর্শ মানে কি, যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করছে। তো ছেদ যখন করছে মানে ভেতরের দিকে ছেদ করছে, যখন ছেদ করছে তখন স্পর্শকের সংখ্যা কটা হবে, 1টা হবে। কেমন করে, যে এটা একটা বৃত্ত, এটা 5 দাগের, এটা একটা বৃত্ত, আর একটা বৃত্ত আছে যে কি করছে, যে দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, এরকম ভাবে একটা অন্তঃস্পর্শ করলো। তো এই ক্ষেত্রে স্পর্শকের সংখ্যা কত হবে, 1টা হবে, কারণ এখান থেকে আমি যদি একটা স্ট্রেট লাইন টানি, তো এটা হয়ে গেল স্পর্শক। তো এই ক্ষেত্রে স্পর্শকের সংখ্যা হচ্ছে কি 1টি। এটা তোমার এই অপশনে হয়তো দেওয়া আছে, এই অপশনে। তো এটাই হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। বলছে cos θ/√1 - cos² θ। এবার সূত্র হচ্ছে যে sin² θ প্লাস cos² θ = 1। এটা একটা সূত্র, যেটা এই সূত্রটা কেমন করে আসছে, ওই পাইথাগোরাস থিওরেম দিয়ে। এখান থেকে আমি কি করব, যে মানে cos² ওই পাশে নিয়ে চলে যাব, তো কি হয়ে যাবে 1 - sin² θ = 1 - cos² θ। এই স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাও, তো কি হয়ে যাবে √ওভার হয়ে যাবে। তো sin θ = √1 - cos² θ। তো এখানে √1 - cos² জায়গাতে আমি কি লিখবো, sin θ লিখবো, কারণ আমি বার করলাম এখানে। তো cos θ বাই কি এই sin θ, যা দেখো কিভাবে আমি বার করলাম sin θ। তো cos θ বাই sin θ মানে কি cot θ। cot θ কোন অপশনে আছে, cot θ হচ্ছে তোমার এ দাগের অপশনে। তো এই অপশনটাই হচ্ছে সঠিক। 2 দাগের শূন্যস্থানে 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে? কি বলছে 180 টাকার 2 এর 1, পি এর মান কত 180 টাকা, 180 টাকা, সময় কত দেওয়া আছে 1 বছর। এখানে সুদ আসল দেওয়া আছে 198, সুদ আসল দেওয়া আছে 198 টাকা। এবার আমি এখান থেকে যে সুদটা বার করে দিয়ে কি করবো, সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দিব। তো সুদ আই = কি চলে আসবে
যে 198 থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই 180 টাকা, তো আমি কি পেয়ে যাব? সুদ পেয়ে যাব। 198 থেকে 180 বাদ দিলে চলে আসবে 18 টাকা। এখানে আমার বার্ষিক সুদের মান মানে সুদের হারটা বার করতে বলছে, আর এর মানটা। চলো এবার তো সহজ হয়ে গেল, সবকিছু মান দেওয়া আছে, বার করি এবার। আই ইকুয়াল টু কি PRT বাই 100, PTR বাই 100। এখান থেকে আর এর মান বার করো, 100 ইন্টু আই বাই কি PT, মান পুট করো। মান যদি পুট করি তো হয়ে যাবে আর ইকুয়াল টু 100 ইন্টু আই মানে হচ্ছে 18, পি মানে হচ্ছে কত? 180, টি মানে হচ্ছে 1 বছর। এখান থেকে কাটাকুটি করো, আর ইকুয়াল টু 0 0 কাটো, 18 18 কাটো, চলে আসলো 10। তো আর এর মান হচ্ছে 10%, তো শূন্য স্থানে হয়ে যাবে 10%। 2 দাগের অঙ্ক বলছে যে পি এর মান কত হলে P-3, এটা একটা সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণটা, মানে দ্বিঘাত সমীকরণ হবে না বলছে। তো পি এর মান আমাকে বার করতে হবে যে কত হবে। পি এর মানটা আমাকে বার করতে হবে, যে এটা একটা সমীকরণ দেওয়া আছে, x² প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 0। যে পি এর মান এখানে কত হবে, যে এই দ্বিঘাত সমীকরণ যদি পি এর মানটা পুট করি তো এটা একটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, ওই সেম ওই যেটা তোমাদের এর আগে যেটা বললাম, যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এবার তোমার সাইডে a নট ইকুয়াল টু 0 কেন লেখা থাকে? এখানে সাইডে তোমার সব মানে সব এতেই দেখবে, সব মানে প্রশ্নতে দেখবে যে a নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 0 এরকম ভাবে লেখা থাকবে। এখানে তোমার কেন লেখা থাকে a নট ইকুয়াল টু 0 কেন লেখা থাকে? যে এখানে a এর মানটা যদি 0 হয়ে যায় তো এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, ওটার জন্য এখানে সমানের উপরে এইভাবে কাটিয়ে দেয়, এটা হচ্ছে নট ইকুয়াল। তো ওই সেম মানে জিনিসটা এখানে লাগাবো, এখানে পি এর মান কত হবে, যে এখানে পি এর মানটা পুট করলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। এখানে আমি যদি পি এর মান 1 পুট করি, পি এর মান এখানে যদি 1 পুট করি তো কত আসছে? -2x²। এটা তো দ্বিঘাত সমীকরণ থাকছে। দ্বিঘাত সমীকরণের কন্ডিশন কি, যে এই সমীকরণে তোমার সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, সেটাকে আমরা কি বলবো? একটা দ্বিঘাত সমীকরণ বলবো। একটা সমীকরণের সর্বোচ্চ ঘাত যদি 2 থাকে তো সেই সমীকরণটাকে আমরা কি বলবো? দ্বিঘাত সমীকরণ বলবো। তো আমি এটা পি এর মান যদি যখন 1 পুট করছি তো এখানে কি চলে আসছে? -2x²। এটা তো দ্বিঘাত সমীকরণ থাকছে। এবার যখন আমি পি এর মান 2 পুট করছি তো কি চলে আসছে? -x² চলে আসছে, এটাও থাকছে দ্বিঘাত সমীকরণ। এবার যখন আমি পি এর মানটা এখানে যখন আমি কি পুট করছি? 3 পুট করছি, পুট পি ইকুয়াল টু 3। পি এর মানটা যখন আমি 3 পুট করলাম তখন 3 - 3 x² প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 0। আমি পি এর মানটা 3 পুট করলাম, তো 3 থেকে 3 বাদ দিলে 0 ইন্টু x² প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 0। তো জিরোর সঙ্গে যে সংখ্যায় আমি গুণ করি বা যে চল আমি গুণ করি, জিরোর সঙ্গে আমি যাই কিছু গুণ করি তো 0 চলে আসবে। তো 0 তো বসালে মানে বসালে কিছু হবে না, আমি বসালাম না। 5x প্লাস 10 ইকুয়াল টু 0। এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? এটা কি একটা দ্বিঘাত সমীকরণ বলো তো? এটা দ্বিঘাত সমীকরণ না, কারণ এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 1। এটা হয়ে গেল এক ঘাত সমীকরণ। আমাকে কি বলছে, যে পি এর মান কত পুট করলে যে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তো আমি যখন পি এর মান 3 পুট করলাম তখন এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকলো না, এক ঘাত হয়ে গেল। তো পি এর মান কত হবে? 3 হয়ে যাবে, শূন্য স্থানে 3 বসিয়ে দিবে, 3। 3 দাগের অঙ্ক বলছে যে cos 40 ডিগ্রি প্লাস থিটা, এটা অঙ্ক করতে হবে, এর মানটা আমাকে বার করতে বলছে। যে cos 40 ডিগ্রি প্লাস থিটা, তারপর কি দেওয়া আছে? মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা।
50 ডিগ্রি মাইনাস থিটা, এর মান কত হবে? তো এর মানটা বার করি। যে একটা আছে যে মানে এটা একটা সূত্র আছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কস থিটা। এটা একটা ত্রিকোণমিতির সূত্র যেটা তোমরা পড়েছো। যদি নাই পড়ে থাকো তো দেখে নাও যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এটা হয়ে যাবে কস থিটা। বুঝতে পারলে? এটাতে কি করব, কস 40 ডিগ্রি প্লাস থিটা তো থাকলোই, আমি এটাকে কোনো চেঞ্জ করছি না, আমি এটাকে চেঞ্জ করব, মাইনাস সাইন, সাইন থাকলো। এবার এখানে আমি 90 বানানোর চেষ্টা করছি, কারণ এখানে সূত্রতে কি আছে 90 দেওয়া আছে। তো আমি যখন এখানে 90 বানানোর চেষ্টা করবো তো কত, 50-এর সঙ্গে যদি আমি 40 যোগ করি তো হয়ে যাবে 90, 50, আচ্ছা ডাইরেক্ট 90 লিখে দিলাম। মানে আমি এটা সাইডে তোমাকে দেখাচ্ছি যে 50-এর সঙ্গে যখন আমি 40 যোগ করব তো সেটা হয়ে যাবে 90। এবার আমি এই 40টা কি লিখেছি, এক্সট্রা লিখেছি, তো আমি এটা বিয়োগ করে দিলাম। এটা তো মাইনাস থিটা থাকলো, এই 40টা আমি পরে করে কি করলাম, বিয়োগ করে দিলাম। বুঝতে পারলে? এটাই করলাম আমি এখানে, যে এই ব্র্যাকেটে জিনিসটাকে আমি কি করব 90, যেহেতু সূত্রতে আমার 90 ডিগ্রি মাইনাস থিটা দেওয়া আছে তো আমি এই আকারে আমি নিয়ে আসবো, আমি এই আকারে নিয়ে আসবো। তো আমি এখানে কি করলাম যে 50 প্লাস 40 যখন করলাম তো 90 চলে আসলো। এবার এই 40টা আমি এক্সট্রা লিখেছি তো আমি 40 বিয়োগ করে দিলাম, এটাই সহজ। তো এটা হয়ে গেল 90 মাইনাস থিটা মাইনাস 40 ডিগ্রি। এবার এটা যখন আমি কি করব, এখানে এক কাজ করো, এখানে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে ভেতরেটা হয়ে যাবে প্লাস। তো এটা হয়ে গেল 90 ডিগ্রি মাইনাস থিটা। সেম এভাবে 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটার জায়গাটা দেওয়া আছে থিটা প্লাস 40 ডিগ্রি, তো এটা কি হয়ে যাবে কস থিটা প্লাস, মানে এটা চেঞ্জ করে দাও, থিটা প্লাস 40 ডিগ্রি মাইনাস, এবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি কস থিটা, কস থিটার জায়গাতে কি আছে থিটা প্লাস 40 ডিগ্রি, থিটা প্লাস 40 ডিগ্রি। তো cos থিটা প্লাস 40 ডিগ্রি মাইনাস cos থিটা প্লাস 40 ডিগ্রি কি হয়ে যাবে 0। এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারলে? এরকম ভাবে সলভ করতে হবে। এবার চলো তারপরের অঙ্কে, যেটা হচ্ছে 4 দাগ। এটা মুখোমুখি হয়ে যাবে 4 দাগের অঙ্কটা। বলছে দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি, অনুরূপ বাহুগুলির তো অনুপাত সমান হয়, তো কি হয়ে যাবে সমানুপাতই হয়ে যাবে। দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাতটা সমান হয়ে যায়, তো যখন অনুপাত সমান হয়ে যাবে তাকে আমরা কি বলবো, সমানুপাতই বলবো। তো 4 দাগের শূন্য স্থানে কি হয়ে যাবে, সমানুপাতি, সমানুপাতি শূন্য স্থানে। 5 দাগের অঙ্কটা কি বলছে, যে যদি একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে এইচ এর মান কত হবে, বার করি। কি বলছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন, আয়তন দেওয়া আছে ভি, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে আর এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে এইচ এর মানটা কত হবে। তো এই তিনটা সম্পর্কে সূত্রটা কি, আয়তনের সূত্রটা কি, আয়তনের ভি মানে আয়তন, ভি মানে হচ্ছে ভলিউম, আয়তনের সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে যদি সবটি বড় হাতের আছে তো কি লিখবো, পাই ক্যাপিটাল আর স্কোয়ার ক্যাপিটাল এইচ। এখান থেকে এইচ এর মানটা আমাকে বার করতে হবে, বলছে যে এইচ ইকুয়াল টু কত হবে, তো এইচ ইকুয়াল টু কি হয়ে যাবে ভি বাই পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটাই অ্যান্সার। এটাই শূন্য স্থানে বসবে, যে ভি বাই পাই আর স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এবার 6 দাগের অঙ্কটা বলছে যে 6, 8, 9 এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এবং x+2 আছে, x+4 আছে এবং 24 সংখ্যাগুলির আচ্ছা যৌগিক গড় দেওয়া আছে 13, x এর মানটা বার করতে বলছে। তো চলো বার করি x এর মানটা, ওই যৌগিক গড়ের অঙ্কগুলো আছে। 6 দাগের অঙ্কটা বলছে, আচ্ছা আমি আর অঙ্ক টুকছি না, ডাইরেক্ট করতে লাগছে।
যে 6,8,9, এত 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 অনেকগুলো সংখ্যা, মানে 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যাগুলি যৌগিক গড় দেওয়া আছে 13। তবে এক্স এর মান বার করতে বলছে, কারণ এখানে x+2 আছে, x+4 আছে। তো যৌগিক গড় মানে যৌগিক গড় বার করার সূত্র কি, যে এই সবটি সংখ্যার যোগফল 6 + 8 + 9 + x+2, তারপর কত দেওয়া আছে, x+4 4 + 12 + 14 + 17 + 30 + 24, এটি দেওয়া আছে। এবার যৌগিক গড় মানে হচ্ছে যে এই সবটি সংখ্যার যোগফল, সবটি সংখ্যার কি যোগফল। এখানে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 দিয়ে ভাগ। এই যৌগিক গড়ের মানটা দেওয়া আছে তোমার 13, যৌগিক গড়ের মানটা দেওয়া আছে 13। তো এখান থেকে তো তুমি এক্স এর মানটা বার করতে পারবে, এক্স এর মানটা তো বার করতে পারবে। এই সবটি সংখ্যা যোগ করবে, যোগ করার পর এক্স গুলো যোগ করবে, এক্স 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 যোগ করলে যাবে 2x, এই 10টা ওই পাশে গিয়ে গুণ করে দিবে, 130 হয়ে যাবে। সবটি ক্যালকুলেশন করবে, তো এক্স এর মানটা তোমার কত চলে আসবে, এক্স এর মানটা ওই কত আসবে দেখতে হবে কত আসছে। তো এটা তোমাদের মানে হোমওয়ার্ক, মানে এটা তোমরা নিজে করবে, শূন্যস্থানে কত আসছে। আমি সবকিছু লিখে দিলাম, মানে এখানে কি কি করতে হবে সেটা বল দিছি। যে এই সংখ্যাগুলো যোগ করবে, এই সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যা যোগ করবে, 6 8 9 2 4 12 14, মানে সংখ্যাগুলো শুধু যোগ করবে। যোগ করার পর এক্স আর এক্স যোগ করবে, তো 2x প্লাস কত হচ্ছে সংখ্যাটি যোগ করা ওটি লিখবে বাই 10 হলো। এবার এই 10 আর ওই 13 কোনাকুনি গুণ করবে, এবার যোগ বিয়োগ করবে, এক্স এর মানটা বেরিয়ে যাবে কত আসবে। এবার চলো সত্য মিথ্যা, আর মাত্র 6টা অঙ্ক আছে, ব্যাস হয়ে যাবে। সত্য মিথ্যা বলছে যে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। এটা কিভাবে 1 টাকা, এই তোমাদের কোনটা প্রশ্ন ছিল, ওই 1 দাগটা, যেখানে বললাম যে 1 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি সমান হয়। এবার এখানে বলছে যে 1 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা, পার্থক্যই হবে না, দুটো সমান আসবে। সরল সুদের মান যদি 50 টাকা আসে 1 বছরের জন্য, আমি 2 বছরের জন্য বলছি না, 1 বছরে তোমার সরল সুদ যদি আসে 5 টাকা, চক্রবৃদ্ধি সুদও আসবে তোমার 5 টাকা। 1 বছরে তোমার যদি সরল সুদ যদি আসে 1 লাখ টাকা, চক্রবৃদ্ধি সুদও তোমার আসবে 1 লাখ টাকা। তো এখানে এখানে তো তোমার কোনো পার্থক্যই আসছে না, তো এটা কি হয়ে যাবে, তোমার মিথ্যা হয়ে যাবে। 3 1 কি হয়ে যাবে, মিথ্যা। এটা করে দেখে নিবে, পার্থক্য আসবে না, সমানই চলে আসবে, মুখে মুখে তো হয়ে যাবে। এবার বলছে 2 দাগটা, যে এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে থাকলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কি ধ্রুবক হবে। এবার ব্যস্ত ভেদ মানে কি, এক্স এবং ওয়াই যদি মানে এক্স ওয়াই দুটি চল যদি ব্যস্ত ভেদে থাকে, তো সম্পর্কটা কি, এক্স সমানুপাতি 1/y হয়ে গেল, এক্স সমানুপাতি 1/y। তো এই সমানুপাতি চিহ্নটা মানে উঠে কি হয়ে যাবে, একটা ধ্রুবক বসবে। তো ধ্রুবকে লিখলাম, ধ্রুবক কি হয়ে যাবে 1/y, কোনাকুনি গুণ করো, এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক চলে আসছে, এক্স ওয়াই মানে এক্স আর ওয়াই এর গুণফলটা চলে আসছে ধ্রুবক। এখানে বইয়ে দেওয়া আছে এক্স আর ওয়াই এর ভাগফলটা ধ্রুবক আসছে, এটা কি সত্য না মিথ্যা বলো। তোমার বইয়ে দেওয়া আছে এক্স আর ওয়াই কে যদি ভাগ করি তো এটা ধ্রুবক আসবে, আর এই সম্পর্ক অনুযায়ী তোমার আসলো এক্স আর ওয়াই গুণফলটা চলে আসছে ধ্রুবক, সত্য না মিথ্যা, এটাও মিথ্যা। মানে বইয়ে দেওয়া আছে 1 আর আমার অ্যান্সার আসছে 1, তো মিথ্যা হয়ে গেল। তো এটা হয়ে গেল কি, মিথ্যা, 2 দাগটা হয়ে গেল মিথ্যা। এবার চলো 3 দাগটা, যে দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। এবার এককেন্দ্রীয় মানে কি, এককেন্দ্রীয় মানে হচ্ছে যে আমার কাছে যটাই বৃত্ত থাক, 5টা থাক 10টা থাক 3টা থাক 2টা থাক, আমার কাছে বৃত্ত জয়টাই থাক, কেন্দ্র হচ্ছে একটা।
তো এখানে বলছে যে 3-এর 3 দাগটা, দুটি এক কেন্দ্রীয় বৃত্ত, এক কেন্দ্রীয় মানে কি, যে কেন্দ্র একটা, মূল বিন্দু একটা, কেন্দ্র একটা, মূল বিন্দু একটা। তো বৃত্তটা এরকম ভাবে হবে। তো এই দুটো বৃত্তর মধ্যে কি কোনো স্পর্শ হয়েছে বলো? এই দুটো বৃত্তর মধ্যে কি কোনো জায়গায় কি কোনো একটা স্পর্শ হয়েছে? স্পর্শ হয়নি মানে কি, এই দুটি এক কেন্দ্রীয় বৃত্তের কোনো স্পর্শকের সংখ্যাও হবে না। তো এখানে বলছে যে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। এখানে বলছে একটি মাত্র, কিন্তু আমার থিওরি অনুযায়ী আমার একটাও স্পর্শক আসছে না। তো এটা হয়ে গেল তোমার মিথ্যা, এটা হয়ে গেল কি মিথ্যা। এবার চলো 4 দাগটা, বলছে sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি গ্রেটার দেন sin 90 ডিগ্রি। এটা সত্য না মিথ্যা দেখতে হবে। sin 30 ডিগ্রি, মুছি এটি, sin 30 ডিগ্রি, তারপর বলছে sin 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি গ্রেটার দ্যান কে sin 90 ডিগ্রি হবে। এবার এটার আগে আমি মানগুলা পুট করি। মান কত আসবে? sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 গ্রেটার দ্যান sin 90 মান হচ্ছে 1। তো এই দুটোর যোগফল কি 1 থেকে বড় হবে? যদি 1 থেকে বড় হয় তো সত্য, যদি না হয় তো মিথ্যা। দেখি লসাগু করো, 2 √3 প্লাস 1 গ্রেটার দ্যান 1। এবার এই মানে এই অঙ্কটা মুখোমুখি কিভাবে বার করবো? মুখোমুখি যে আমি এখানে √3 দেওয়া আছে, আমি যখন √2 এর মানটা বার করছি কত আসছে? √2 এর মানটা কত আসছে বলো? আচ্ছা √2 আমি দিছি না, আমি এখানে √4 দিছি। √4 মানে কি 2। এখানে √4 মানে হচ্ছে 2 আর √3 মানে কত হবে বলো? ওই 2 থেকে ছোট হবে, মানে 1 পয়েন্ট সামথিং কিছু আসবে, 1 পয়েন্ট সামথিং কিছু আসবে। তো 1 পয়েন্ট সামথিং কিছু আসবে, 1 পয়েন্ট সামথিং কিছু আসবে, ধরো 1 পয়েন্ট সামথিং কিছু আসলো প্লাস 1/2 গ্রেটার দ্যান 0। এবার 1 পয়েন্ট সামথিং প্লাস 1 মানে কি 2 পয়েন্ট সামথিং কিছু আসলো বাই 2 গ্রেটার দ্যান, আচ্ছা 1 হবে, এটা গ্রেটার দ্যান 1। এবার এটা যদি ভাগ করো তো কত আসবে? 1 পয়েন্ট সামথিং কিছু আসবে। এটা যদি ভাগ করো তো কি আসবে? 1 পয়েন্ট সামথিং কিছু আসবে গ্রেটার দ্যান 1। এটা কি সত্য না মিথ্যা? এটা তো সত্য। এটা আমি মুখে বার করলাম, এটা বার করবে তো 1 পয়েন্ট সামথিং কিছু চলে আসবে। √3 প্লাস 1/2 এর মানটা যখন ক্যালকুলেটারে পুট করবে তখন 1 থেকে মানে 1 পয়েন্ট কিছুটা আসবে, দশমিকে কিছুটা আসবে। তো 1 দশমিকের পর যদি কিছুটা সংখ্যা আসে তো ওটা কি 1 থেকে বড় হয়ে গেল। 1.5 মানে কি 1 থেকে বড়, 1.7 মানে কি 1 থেকে বড়, 1.9 মানে কি 1 থেকে বড়, মানে ওটা 2 হয়ে গেল। তো এখানে 1 পয়েন্ট সামথিং গ্রেটার দ্যান 1, এটা তো 1 থেকে বড়, তো এটা হয়ে গেল তোমার সত্য, এটা হয়ে গেল সত্য। এবার চলো 5 দাগের অঙ্ক। পাঁচ দাগের অঙ্ক বলছে যে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে কি? আচ্ছা গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্রটা কি? 4/3 পাই আর কিউব। একটা গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তো এটা হচ্ছে একটা গোলকের আয়তনের সূত্র। এবার এই গোলকের ব্যাসার্ধটা যদি আমি 2 গুণ করে দিই তো আমার ওই মানে পুরনো যেটা আমার গোলকের আয়তন এটা কি আমার 2 গুণ আসবে? এটা আমাকে দেখতে হবে। তো এই ব্যাসার্ধটা আমি আর এর জায়গাতে কি করলাম 2r। তো 4/3 এই অঙ্কটা এর আগের স্কুলে একবার এসেছিল, সেম মানে সেম আছে, কন্ডিশন আছে। 4/3 পাই
আর আর এর জায়গায় হয়ে যাবে 2r³ মানে 8r³। 8টা আগে নিয়ে চলে আসছো, 8 × 4/3 πr³। তো এটা তো আমার 8 গুণ হয়ে গেল, এটা তো আমার 2 গুণ হচ্ছে না, তো এটা হয়ে গেল মিথ্যা। বুঝতে পারলে? এটাই বলছে। লাস্ট অঙ্ক আজকের এই ক্লাসের, আজকের এই ভিডিওর লাস্ট অঙ্ক দেখি। বলছে 5243525252 তথ্যের সংখ্যাগুরু মান কত হবে? 2 হবে কি? দেখি সংখ্যাগুরু মান কি 2 হবে? ছয়। বলছে 524 5252 এবার সংখ্যাগুরু মান মানে কি? সংখ্যাগুরু মান মানে হচ্ছে যে সংখ্যাটা আমার বেশি বার এসছে। যে সংখ্যাগুরু মান মানে হচ্ছে যে এই অঙ্কটাতে আমার যে এই অঙ্কটা না, মানে সংখ্যাগুরু মান মানে হচ্ছে যে তথ্যটা আমার বেশি আসছে তাকে আমরা বলবো কি সংখ্যাগুরু মান। তো এটাতে আমার 5 কয়বার এসছে? 5 কয়বার এসছে? 1 2 3 4। 5 এসছে কয়বার? 4 বার। 5 এসেছে কয়বার? 4 বার। এখানে 4 কয়বার এসেছে? একবারই এসছে 4। 4ও একবার এসছে, 3ও একবার এসছে। এবার দেখ 4 আর 3 তো বাদ দিয়ে দাও, মানে 1 1। এবার 2 কবার এসছে? 2 এসছে 1 2 3 4। 2ও এসেছে কয়বার? 4 বার। 2 এসেছে 4 বার। তো এক্ষেত্রে আমার দুটোই সংখ্যাগুরু মান হয়ে যাবে। সংখ্যাগুরু মান মানে কি? সংখ্যাগুরু মান হচ্ছে, সংখ্যাগুরু মান কত হবে? দুটোই হয়ে যাবে। সংখ্যাগুরু মান হচ্ছে 5,2, কারণ দুটো সেম এসছে আর দুটো বেশি বার এসছে। এক্ষেত্রে 4 একবার এসছে, 3 একবার এসছে, 5 4 বার এসছে, 2ও 4 বার এসছে। তো বেশি কি এসছে? 5 আর 2 বেশি এসছে, 4 বার এসছে। তো সংখ্যাগুরু মান হয়ে যাবে 5 আর 2। অঙ্কতে বলছে যে সংখ্যাগুরু মান হবে 2। 2 তো হবে না, 5ও হবে, তো এটা হয়ে গেল মিথ্যা। এখানে যদি 5 বইয়ে যদি তোমার 5ও দেওয়া থাকতো তো এটা হয়ে যেত সত্য। এখানে শুধু 2 দেওয়া আছে, তো এটার জন্য হয়ে গেল মিথ্যা। বুঝতে পারলে? তো আজকের এই শর্ট প্রশ্নগুলো হলো সমাপ্ত, মানে শেষ। এর পরের স্কুলের আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব। তোমরা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবে। তো দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।